মার্কেটিং ডিসিশন মেকিং। তো মার্কেটিং ডিসিশনের মার্কেটিং রিসার্চে মেইনলি ভিডিও রান করে দিয়েছে। মার্কেটিং রিসার্চের ফার্স্ট কাজটা হচ্ছে যে টু প্রোভাইড ইনফরমেশন। বুঝা যাচ্ছে? ফার্স্ট অফ অল মার্কেটিং রিসার্চের মেইন কাজটা হচ্ছে মার্কেটিং রিসার্চ ফার্স্ট অফ অল হচ্ছে যে এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে টু প্রোভাইড ইনফরমেশন। সো ইনফরমেশনটা তারা কিভাবে করে? ফার্স্ট অফ অল তারা একটা সিস্টেমেটিক গ্যাদারিং করে, আই মিন দে কালেক্ট দ্য ডেটা, রেকর্ড করে সেই কালেক্টেড ডেটাকে, এবং ওই ডেটাটাকে তারা কি করে? অ্যানালাইজ করে টু প্রোভাইড ইনফরমেশন ইউজফুল টু মেকিং মার্কেটিং ডিসিশনস। এখন মার্কেটিং ডিসিশনস কি কি ধরনের হতে পারে? ধরেন মার্কেটিং ডিসিশনস কি কি হতে পারে? তাহলে এখানে কিন্তু আমরা কয়টা জিনিস বলছি, গ্যাদারিং অর কালেক্টিং, রেকর্ডিং এন্ড অ্যানালাইজিং। এটাকে কালেক্ট করলাম, রেকর্ড করলাম এবং অ্যানালাইজ করলাম টু প্রোভাইড ইনফরমেশন ইউজফুল টু মেকিং মার্কেটিং ডিসিশনস। তাই না? তো এখন বিভিন্ন ধরনের মার্কেটিং ডিসিশন কিন্তু হতে পারে। তো কেমন ধরনের মার্কেটিং ডিসিশন? চিন্তা করেন যে আপনি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, এই প্রোডাক্টটা কি মার্কেটে লঞ্চ করলে আদৌ কি কাস্টমার এই প্রোডাক্টটা পারচেজ করবে কি করবে না, এটা কি সাফিসিয়েন্ট ডিমান্ড আছে কি নাই মার্কেটে। অনেক ধরনের সেভারাল ডিসিশনস আছে না? একটা ধরেন নিউ প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে ধরেন আপনি একটা নতুন নিউ প্রোডাক্ট লঞ্চ করবেন, তো এটা সম্ভাব্যতা আপনি যাচাই করবেন না যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা লঞ্চ করার আগে, ঠিক কি না? সো নিউ প্রোডাক্ট লঞ্চ করার আগে কি আমরা কনজিউমারদেরকে আসি না, কনজিউমারদের পার্সপেক্টিভস বোঝার চেষ্টা করি তারা অ্যাকচুয়ালি কি চায়, কি ধরনের প্রোডাক্ট চায়, কি সলিউশন তারা অ্যাকচুয়ালি চায়, তাই না? সো সেই ক্ষেত্রে যে মানে কনজিউমারের পার্সপেক্টিভটা কি, কনজিউমারের ক্ষেত্র থেকে আমরা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করি, সো দ্যাট উই অ্যাকচুয়ালি ট্রাই টু ক্যাটার देयर নিডস বেটার। আমরা যাদের যে প্রয়োজনটা আছে বা তাদের যে দরকারটা আছে যেটা আরো ভালোভাবে সলভ করতে পারি এন্ড ক্যান প্রোভাইড আ বেটার সার্ভিস অর এক্সপেরিয়েন্স। ঠিক আছে? সো মার্কেট রিসার্চের মূলত উদ্দেশ্যটাই হচ্ছে সেটা, সেই তথ্যটাকে তুলে ধরে আনা যেটা নাকি আপনাকে আরো বেটার মার্কেটিং ডিসিশন নিতে সাহায্য করবে, যাতে ইউ ক্যান প্রপারলি এক্সিকিউট ইওর মার্কেটিং প্ল্যান। ঠিক আছে? তারপর দেখেন কি বলছে, as an enterprise broadens its scope of operations to include international markets, the need for current accurate information is magnified. সাধারণত আপনি যত বড় হবেন, যত আপনার মার্কেটিং অপারেশন যত বড় হবে, বড় হওয়ার সাথে সাথে কি আপনার আরো ইনফরমেশন লাগবে। ধরেন এখন আপনার বিজনেসটা আছে বাংলাদেশ আর ইন্ডিয়াতে, তো এখন আপনি চিন্তা করতেছেন যে আমি মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা থাইল্যান্ডে এক্সপ্যান্ড করব, তো সেখানকার সাথে কি এখানকার মার্কেটের জাতিগত দিক, কালচারগত তো চেঞ্জ আছে, তারপর তাদের প্রেফারেন্স আমাদের প্রেফারেন্স সবার কি এক, লাইফস্টাইল অনেক কিছুতে কিন্তু তফাৎ আছে, তাই না? তো তাদের মানে লাইফস্টাইল, ফুড হ্যাবিটস বলেন, তাদের পারচেজিং প্যাটার্ন বলেন, কনজিউমার বিহেভিয়ার বলেন, লট ডিফারেন্ট, ভাস্ট ডিফারেন্স। তার মানে আপনি যত আস্তে আস্তে বড় হবেন, আপনার বিজনেসটাকে আরো এক্সপ্যান্ড করবেন, তখন কিন্তু আপনার এই যে মোর ইনফরমেশন, মোর অ্যাকুরেট ইনফরমেশন আরো প্রয়োজন হয়ে পড়ে ফর কি, টু রান ইউর বিজনেস। বুঝা যাচ্ছে? তারপরে বলতেছে marketer must find the most accurate and reliable data possible within the limits imposed by time, cost and the present state of the art. However, এখন ডাটা কালেক্ট করবেন, এখন ডাটা কালেক্ট করতে গিয়ে যদি আপনি 3 বছর সময় করে ফেলেন, তাহলে কি জিনিসটা ফিজিবল হবে? আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন একটা নতুন মার্কেটে বা একটা নতুন দেশে, সো ওইটা করতে গিয়ে যদি আপনি 3 বছর সময় ওয়েস্ট করে ফেলেন, তাহলে কি ওয়ার্ক ওয়েল হলো? হবে না কিন্তু। তাহলে কি আমি এই যে আমাকে আগে এটা এনশিওর করতে হবে যে within our possible time, cost and the present state of the art কি অবস্থায় আছে, এখনকার সিচুয়েশন, প্রেজেন্ট সিনারিও কি অবস্থায় আছে, যত দ্রুত সম্ভব কম সময়ের মধ্যে কম খরচে আমি মোস্ট অ্যাকুরেট এন্ড রিলায়েবল ইনফরমেশনটা বের করে আনতে পারবো, ততই কি আমার জন্য হেল্পফুল, তাই না? আমার বিজনেসটা এক্সপ্যান্ড করতে সাহায্য করবে। কারণ সময়ের তো একটা দাম আছে, টাইম ইজ মানি। কি আমরা বলি টাইম ইজ মানি কেন বলি? বিকজ সময়ের কিন্তু একটা ভ্যালু আছে। আজকে যে জিনিসটা 10 টাকা, কালকে ওই জিনিসটা কি 10 টাকা থাকবে? থাকবে না। তার মানে আজকে এখন আমি যত তাড়াতাড়ি এক্সপ্যান্ড করতে পারবো, ততই আমার জন্য কি হবে? বেটার। হ্যাঁ, তো আপনাকে এনশিওর করতে হবে যে ইউ ফাইন্ড দ্য মোস্ট অ্যাকুরেট এন্ড রিলায়েবল ডেটা পসিবল উইদিন দ্য লিমিটস অফ টাইম, কস্ট এন্ড এক্স্যাক্টলি। এবার দেখেন মার্কেট রিসার্চের পরে আমরা আসি যে ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ। ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ কি কি ক্ষেত্রে লাগে এবং কি কি? So researchers maintain that entry into a fast developing, new to the foreign market is one of the most daunting and ambiguous strategy decisions an executive can face. কি বললো? Researchers maintain that entry into a fast developing, new to the foreign market, এটা বুঝুন যে কোনো একটা নতুন মার্কেট, মালয়েশিয়ার মার্কেট, সিঙ্গাপুরের মার্কেট, থাইল্যান্ড মার্কেট কি বাংলাদেশে যে স্লো না ফাস্ট? অবশ্যই ফাস্ট, তাই না? তারা আরো অ্যাডভান্স না? মালয়েশিয়া আমাদের চেয়ে আরো অ্যাডভান্স, থাইল্যান্ড আমাদের চেয়ে অ্যাডভান্স, সিঙ্গাপুর আমাদের চেয়ে অ্যাডভান্স। সো
সো এই বেল্টে এরকম একটা নতুন মার্কেটে যখন ফাস্ট ডেভেলপিং, এটা তো অনেক ফাস্ট ডেভেলপ হচ্ছে, মালয়েশিয়া ফাস্ট ডেভেলপিং না, তারপরে নিউ টু দ্য ফার্ম ফরেন মার্কেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডন্টিং অ্যান্ড অ্যাম্বিগুয়াস স্ট্র্যাটেজিক ডিসিশন। কারণ আপনি এখন এরকম ফাস্ট ডেভেলপিং মার্কেটে অলরেডি কি অপারেট করেন নাই, এখন আপনার সেখানে সেই অভিজ্ঞতা নাই। আপনি হয়তো এই বাংলাদেশের মার্কেটে সাকসেসফুল, নট নেসেসারিলি যে বাংলাদেশের মার্কেটে সাকসেসফুল থেকে যে আপনি ওই সে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মার্কেটে সাকসেসফুল হবেন। ওখানে তো ওই মার্কেটের আপনার টাইপটা বুঝতে হবে, মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স আপনাকে বুঝতে হবে বিফোর ইউ এন্টার ইনটু দ্যাট মার্কেট। এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। ইভেন তো আপনার বাংলাদেশে অপারেট করার এক্সপেরিয়েন্স আছে, ইউ আর সাকসেসফুল, প্রুভেন রেকর্ড আছে, বাট সেখানকার মার্কেটের সাথে নিজেকে অ্যাডাপ্ট করাটা উইল বি চ্যালেঞ্জিং। বুঝতে যাচ্ছে? সো ইটস নট অ্যান ইজি টাস্ক। এটা সাধারণতভাবে যে কোনো একটা মার্কেটিং এক্সিকিউটিভের জন্য বা যে কোনো একটা টপ ম্যানেজমেন্টের জন্য ইটস ভেরি চ্যালেঞ্জিং। ঠিক আছে? কমপ্লিকেশনস ইন ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ। কি কি ধরনের কমপ্লিকেশনস আসে দেখেন। ইভেন তো বাংলাদেশে যখনই আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছেন, ডোমেস্টিকলি আমরা যে কম্পিটিশনগুলো ফেস করি বা চ্যালেঞ্জেস বা প্রবলেমসগুলো ফেস করি, ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু সেটা আরো বেড়ে যায়, আরো অ্যাডেড কমপ্লিকেশনস হয়, তাই না? কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে, আমাদের কারেন্সি নিয়ে চিন্তা করতে হয়, ঠিক কি না? হ্যাঁ, তারপরে আমাদের ওই লজিস্টিক্স নিয়ে চিন্তা করতে হয় যে আমি প্রোডাক্টটা আনবো না, তারপরে কালচার আছে, ল্যাঙ্গুয়েজ আছে, অনেকগুলো ফ্যাক্টরস কিন্তু এখানে রিলেটেড, যেগুলো নিয়ে আপনার দেশে হলে ডোমেস্টিক্যালি করলে সেগুলো নিয়ে ভাবতে হয় না। বুঝা যাচ্ছে? সো ওই বিষয়গুলো কিন্তু চলে আসতেছে, which is making the process more complicated. যেমন ইনফরমেশন মাস্ট বি কমিউনিকেটেড অ্যাক্রস কালচারাল বাউন্ডারিজ, ঠিক কি না? এখন আমাদের কালচারাল বাউন্ডারিজে কিন্তু আমাদের অনেকগুলো, আমরা অনেক কনজারভেটিভ কালচারে ইয়ে হয়েছে না, সো আমাদের কিন্তু অনেকগুলো কালচারাল বাউন্ডারিজ আছে। সো আমাদের যেসব কালচারাল বাউন্ডারি আছে, নট নেসেসারি থাইল্যান্ডের সেসব কালচারাল বাউন্ডারি নেই, আছে ভিন্ন রকমের বাউন্ডারিজ, ভিন্ন ধরনের বাউন্ডারিজ। এক্স্যাক্টলি। সো ওদের সাথে কি আমার সেম প্র্যাকটিসটা কি আমি ওখানে যে করব না, ওদের ওখানে যেভাবে উই হ্যাভ টু এনশিওর দ্যাট উই ক্যান প্র্যাকটিস দ্যাট ওভার দেয়ার, তাই না? সো তাহলে বলতেছে যে ইনফরমেশন মাস্ট বি কমিউনিকেটেড অ্যাক্রস কালচারাল বাউন্ডারিজ। তো ওই দেশে যে স্পেসিফিক কালচারাল বাউন্ডারিজ আছে ওইগুলো মেনেই কিন্তু আমাকে কি করতে হবে, অপারেট করতে হবে। এখন আমি যদি থাইল্যান্ডের কালচার না জেনে থাকি বা তাদের কালচারের ব্যাপার সম্বন্ধে আমার ভালো ধারণা না থাকে, আই হ্যাভ টু কি লার্ন অল দোজ টু এনশিওর দ্যাট ইউ নট ক্রস দ্য কালচারাল বাউন্ডারিজ। তারপরে বলছি the environments within which the research tools are applied are often different in foreign markets. এখন যেসব জায়গায় যেসব রিসার্চ টুলস গুলো আমরা অ্যাপ্লাই করে থাকি, এটা আমাদের বাংলাদেশে যেমন আছে ওই সব মার্কেটে কি সেম না, ডিফারেন্ট টুলস। আমাদের বাংলাদেশে হয়তো অনেকে উই আর নট ইন্টারেস্টেড টু ফর ইন্টারভিউ নেওয়া। এখন আপনাকে যদি বলি আমি একটা রিসার্চ করতেছি, প্লিজ আপনি আমাকে একটু সময় দেন, আমি একটা ইন্টারভিউ নিব, মোস্ট অফ দ্য পিপল কিন্তু বাংলাদেশে ইন্টারেস্টেড হবে না, হবে তাই আমার সময় নেই, কাজ না থাকলে বলবে সময় নেই, কি না কি বলবো, কি জিজ্ঞেস করবে, মাফ করেন, মাফ করেন বলে। হ্যাঁ, সো হাউএভার বাট ওইখানে নট নেসেসারি। সিঙ্গাপুরের কালচারে যান, দে আর মোর কোঅপারেটিভ, তাই না? তারা হয়তো চিন্তা করবে যে গ্রেটার গোলের কথা, যে আমি যদি এই রিসার্চটাতে হেল্প করি আমাদের দেশের জন্য এটা ভালো, সর্বসাধারণের জন্য ভালো। সো দে উইল থিংক অ্যাবাউট দ্য পাবলিক ইন্টারেস্ট, তাই না? সো এক একজনের কালচার কিন্তু এক এক ধরনের ডিফারেন্ট। তার মানে কি আমি কোন দেশে কি কি ধরনের রিসার্চ টুলস ইউজ করতে পারবো, ইট উইল অলসো ভ্যারি বেসড অন দ্য এনভায়রনমেন্টস দ্যাট উই আর ইন। বুঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে দেখেন এই মার্কেট রিসার্চটা কতটুকু গুরুত্বপূর্ণ। দেখেন একটা एग्जांपल আমরা দেখি, এখানে কি দেখছেন, বিল গেটস ইন্টারঅ্যাক্টস উইথ কাস্টমার্স। देयर वाज अ সেইং যে 1 মিলিয়ন বিল গেটস যখন হেঁটে যায়, ওর পকেট থেকে যদি $1 মিলিয়ন পড়ে যায়, ধরেন 1 মিলিয়ন $10 লাখ পড়ে গেল, ওইটা উঠাইতে যত সময় লাগবে ওর, এর চেয়ে বরং যদি হেঁটে যায় এর চেয়ে বেশি আর্ন করতে পারে। বিল গেটস আর আর্নিং অলসো, देयर इज अ সেইং লাইক দ্যাট। মানে মানুষ এখন বলে যে আমি হেঁটে যাচ্ছি, আমার পকেট থেকে $1 মিলিয়ন পড়ে গেল, $10 লাখ পড়ে গেল, ওইটা উঠাইতে আমার যতক্ষণ আমি সময় করবো, ওই সময় যদি আমি হেঁটে চলে যাই এর চেয়ে বেশি ওই টাইমে আমি আর্ন করতেছি। বুঝছেন বিষয়টা? However, still দেখেন বিল গেটসের মতো লোকও কি করছে, they are interacting with their customers. এখানে কি দেখতেছেন, you can see Asian people out there, তাই না? It is crucial for top executives to get away from their desk and spend time in the marketplace. শুধু এক্সিকিউটিভ লেভেলে করবেন না, আপনার টপ ম্যানেজমেন্ট, বিল গেটসের মতো টপ ম্যানেজমেন্ট যেখানে তারা মার্কেটপ্লেসে যে কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে নিড, কি ধরনের অফারিংস তাদেরকে দেওয়া যায়, কি প্রোডাক্ট, কি সার্ভিস প্রোভাইড করা যায়, সেটা আরো বেটার আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে। কারণ টপ এক্সিকিউটিভসরা কি আলটিমেট ডিসিশন মেকারস কারা? টপ এক্সিকিউটিভস না? যত স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং তো তারাই করে, যে বিজনেস কি হবে কি সেটা। While detailed marketing research reports are important, decisions at the very top of the largest corporation must still be informed by a sense of the market and customers.
এন্ড বিল গেটস কিন্তু চাইলে ওই লোকের অভাব আছে 10-100টা লোক রাখতে পারে যারা একদম সারা দিন মার্কেট থেকে বসে ইনফরমেশন কালেক্ট করবে, একদম পুরো ডিটেইল রিপোর্ট প্রোভাইড করবে মার্কেটিং রিসার্চে। স্টিল সম্ভব, কোনো অসম্ভব তো না, বাট স্টিল যেহেতু তারা অ্যাকচুয়ালি ডিসিশন মেক করতেছে, দে শুড হ্যাভ আ সেন্স, মানে দ্য টপ ম্যানেজমেন্ট শুড হ্যাভ আ সেন্স অফ देयर ওন কাস্টমার্স। ডিটেইল রিপোর্ট তো থাকবে, এটার পাশাপাশি তারা নিজেরাও বোঝার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি মার্কেটে কি হচ্ছে। obtainable only through direct contact by top executives। তার মানে বুঝতেছে যে গুরুত্বটা কত ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্সটা কত হাই, যে ইনফরমেশন ইম্পর্টেন্সটা আমাদের কেন আমরা ইভেন আপনি যত বড়ই কোম্পানি যত বড়ই হন, স্টিল ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট টু আন্ডারস্ট্যান্ড ইওর কাস্টমার্স। সো দ্যাটস ওয়্যার লাইজ দ্য ইম্পর্টেন্স অফ মার্কেটিং রিসার্চ। এবার দেখেন ব্রেথ এন্ড স্কোপ অফ কি ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ। ব্রেথ এন্ড স্কোপ কি কি আছে ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ যদি আমরা করি, রিসার্চ ক্যান বি ডিভাইডেড ইনটু 3 টাইপস অন দ্য বেসিস অফ ইনফরমেশন নিডস। কি ধরনের তথ্য আমাদের দরকার সেই তথ্যের উপরে নির্ভর করে এটা 3 ভাগে ভাগ করা যায়। ওকে, সো হোয়াট আর দে? জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য কান্ট্রি, এরিয়া অর মার্কেট। একটা হচ্ছে সাধারণ ইনফরমেশন, যেমন আমি যে দেশে যাব, ধরেন আমি 3টা দেশের অল্টারনেটিভ আছে, আমি মালয়েশিয়া যেতে পারি, সিঙ্গাপুরে যেতে পারি, থাইল্যান্ডে যেতে পারি। এখন কোন দেশে গেলে আমার জন্য সবচেয়ে ভালো হয়, এটা যদি আমি কম্পারিজন করতে চাই, তাহলে কি প্রত্যেকটা দেশেরই জেনারেল ইনফরমেশন আমার কালেক্ট করতে হবে না? সেই দেশের মানুষ কেমন, জাতিগত দিক কি, কালচার কেমন, ওয়েদার কেমন, তাই না? তারপরে ওখানকার ওভারঅল এনভায়রনমেন্ট কি অবস্থায় আছে, পলিটিক্যাল সিচুয়েশন কেমন, কারেন্সি ফ্লাকচুয়েশন কেমন, সর্বোপরি বিষয়টার ব্যাপারে কিন্তু আমাদেরকে কি করতে হবে? একটা ধারণা নিতে হবে। সেটা কি একটা কাইন্ড অফ জেনারেল ইনফরমেশন, সেটা হচ্ছে একটা জেনারেল ইনফরমেশন। দ্বিতীয়ত, information necessary to forecast future marketing requirements by anticipating social, economic, consumer and industry trends within specific markets or countries। এখন এটাও তো ইম্পর্টেন্ট, আমি মার্কেট সিলেক্ট করলাম, তো দেশটা সিলেক্ট করলাম, বা সেই দেশের মধ্যেও তো বিভিন্ন ধরনের মার্কেটস আছে, আছে না? আমি তো সব মার্কেটে আমি সার্ভ করব না, করব? তাহলে আমার মার্কেট কিন্তু ভ্যারি করবে। এখন গাড়িরও কিন্তু ডিফারেন্ট মার্কেটস আছে, আছে না? গাড়ি কি হাই এন্ড গাড়ি আছে, প্রিমিয়াম গাড়ি আছে, আবার একটা লোয়ার এন্ডের গাড়ি আছে। BMW গাড়ি বিক্রি করে, আবার টাটা ন্যানো গাড়ি বিক্রি করে, তো দুইটাই তো মডেল। তো যে টাটা ন্যানো করবে সে কি BMW কিনবে না, সেগমেন্টে কিন্তু আলাদা, তার মানে ডিফারেন্ট স্পেসিফিক মার্কেটস। বুঝা যাচ্ছে? ফার্স্ট অফ অল যেটা বলবো, ফার্স্ট অফ অল ইট ইজ ইম্পর্টেন্ট টু ফোরকাস্ট ফিউচার মার্কেটিং রিকোয়ারমেন্টস। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফিউচার মার্কেটিং কি কি দরকার হবে, কি কি ধরনের মার্কেটিং আমাদের। জিনিসটা দেখেন, মার্কেটিংটা কিন্তু খুবই ভোলাটাইল, মার্কেটিং এনভায়রনমেন্টটা, তাই না? কনস্ট্যান্টলি চেঞ্জিং ডিউ টু টেকনোলজি। আরো 5 বছর আগে যে জিনিসটা যেভাবে মার্কেটিং হতো, এখন সেইভাবে সেই জিনিসটা মার্কেটিং হয়? চিন্তা করে দেখেন, এখন আপনার টিভিতে কখনো অ্যাড দেখে কোনো কিছু কিনেন? টিভিতে অ্যাড দেখেন? টিভি তো দেখেন না, দেখেন কত মনে লাস্ট কবে দেখেন টিভি বলেন তো? মনে পড়ে না। তো এখন আমাদের কিছু, এখন কিন্তু আমাদের ডিজিটাল যুগ চলে আসে, স্মার্টফোনের যুগ। তো আমরা মোরলেস প্রোগ্রামস বলেন, মুভিজ বলেন, যা বলেন, নাটক বলেন, মোরলেস কি মোবাইলে কিন্তু দেখি। টিভিও আমাদের কম দেখা, কম হয়ে গেছে। এখন কিন্তু এমন না আগে যেমন সারাদিন মানুষ টিভির সামনে বসে থাকবে, এখন কিন্তু ওটা আস্তে আস্তে কমে আসতেছে। তো তাহলে এখন কি মার্কেটিংটা কিসে হয়? বিলবোর্ড, ব্যানার, পোস্টার এগুলোর মাধ্যমে হয়, নাকি কি মনে হয় যে মোর ডিজিটাল স্পেসে চলে আসছে না? মোর সোশ্যাল মিডিয়া, এইসব জায়গায় মার্কেটিং দেখেন না, প্রমোশনস যেগুলো হয়, তার মানে ইটস চেঞ্জিং, তাই না? ইটস নট দ্য সেম। তাহলে মার্কেটিং যে রিকোয়ারমেন্টটা আমাকে কিন্তু আগে অ্যাসেস করতে হবে যে আমি নেক্সট ডাউন দ্য লাইন 3 ইয়ার্স 4 ইয়ার্স বা 5 ইয়ার্স এর জন্য কি ধরনের আমার মার্কেটিং স্ট্র্যাটেজি হবে, কি ধরনের মার্কেটিং আমি করব, বেসড অন देयर সোশ্যাল অবস্থা কি আছে, সামাজিক অবস্থা, ইকোনমিক কন্ডিশন এন্ড কনজিউমারের কিরকম, কি ধরনের কনজিউমার। বাট এখন আপনি যদি ইন্ডিয়ার কিছু এমন প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে এখনো মানুষের মানে টেকনোলজি তারা কি জানে না, ইলেকট্রিসিটি যায় না, আছে না? সো তাদের জন্য যে মার্কেটিং হবে, থাইল্যান্ডের যে মানুষ আছে তাদের জন্য কি সেম মার্কেটিং হবে? ভিন্ন, অনেক ভিন্ন হবে। সো ইন্ডিয়ার যে প্রত্যন্ত অঞ্চলগুলো, রিমোট এরিয়াস, সেখানকার সামাজিক, তারপর অর্থনৈতিক এবং কনজিউমারদের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটার সাথে কি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মিলবে? মিলবে না। আবার আমাদের ঢাকার যে মার্কেট, এটার সাথে কি বাংলাদেশের মার্কেট সেম মিলবে? পাহাড়ি অঞ্চলে যারা বাস করে করবে না, তারা এখন হয়তো তাদের ইন্টারনেটও ওভাবে নাই, সেলুলার কানেকশন ওভাবে নাই, তো তাদের সাথে কমিউনিকেশন অনেক উইক। সো তার মানে বুঝতে হবে দুইটা জায়গা অনুযায়ী কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন, বেসড অন সোশ্যাল, ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ কনজিউমার এন্ড ইন্ডাস্ট্রি ট্রেন্ডসটা বুঝতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রি অবস্থায় কি আছে, ওটা বেস করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইনফরমেশন দিই। তার মানে ফার্স্ট অফ অল আমরা এটা গেলাম জেনারেল ইনফরমেশন, আমাদের স্পেসিফিক মার্কেট ইনফরমেশন ইউজ টু মেক প্রোডাক্ট
promotion, distribution and price decisions and to develop marketing plans. এটা এক্স্যাক্টলি স্পেসিফিক যে আমি আমার এই প্রোডাক্ট লঞ্চ করার জন্য কি করব, টিভিতে অ্যাড দিব, নিউজপেপারে অ্যাড দিব, না ডিজিটাল মার্কেটিং করব, না পার্সোনাল ফেস টু ফেস মানে পার্সোনাল সেলিং করব, সেটা অ্যাকচুয়ালি বেস করবে যে স্পেসিফিক। তারপরে কি কি ধরনের প্রমোশন হবে, ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, হোলসেলারের মাধ্যমে দিব নাকি কাস্টমাররা ডাইরেক্ট আমার কাছ থেকে কিনবে, আমি নিজেই দোকান থাকবে এরকম নাকি, ঠিক আছে। এন্ড প্রাইস ডিসিশনস কি হবে, ফাইনালি টু ডেভেলপ ইওর মার্কেটিং প্ল্যান। তাহলে দেখেন যে তিনটা ধরনের ইনফরমেশন। ফার্স্ট ইনফরমেশনটা কি ছিল, জেনারেল, তাই না, ব্রড ছিল, সাধারণ ইনফরমেশন। তারপরে এটা কি হলো, আরেকটু ন্যারো ডাউন হলো, ইনফরমেশন নেসেসারি, যে আরেকটু স্পেসিফিক হলো। এন্ড ফাইনালি থার্ড ক্যাটাগরি ইনফরমেশনটা একদম স্পেসিফিক টু দি পয়েন্ট, মোর স্পেসিফিক। তার মানে ব্রড থেকে আস্তে আস্তে কি হলো, ন্যারো ডাউন হলো। একটা হচ্ছে জেনারেল ইনফরমেশন নেসেসারি টু ফরকাস্ট, ফিউচার ভবিষ্যৎ ফরকাস্ট করার জন্য। আর আরেকটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমি কি করব, এখন কোন প্ল্যানটা আমি কোন মার্কেটিংটা ইউজ করব সেটা হচ্ছে আমি জানি। তাহলে সাধারণ ইনফরমেশন, তারপরে হচ্ছে যে আপনার জেনারেল পরে আমার কি আসলো, ফরকাস্ট করার জন্য যে নেসেসারি ইনফরমেশন, যা যা দরকার না হলেই না সেগুলো, এবং ফাইনালি হচ্ছে একদম পুরো স্পেসিফিক মার্কেটিং ইনফরমেশন যেটা আমার ম্যান্ডেটরি লাগবে। বুঝা গিয়েছে? জেনারেল ইনফরমেশন এখন হতে পারে যে সব আপনার লাগবে না, নট নেসেসারি। বুঝা যাচ্ছে? মানে প্রথমটা অ্যানালাইজ করে এরপরে সেকেন্ড স্টেপে ইনফরমেশন গ্যাদার করব, ওইটা ডিসাইড করব। নেসেসারি হ্যাঁ লাগবে ওটা, তারপরে হচ্ছে যে আপনার ফাইনালি স্পেসিফিক ইনফরমেশনটা আপনি ডেভেলপ করবেন। তারপরে দেখেন কি বলতেছে, যে রিসার্চ প্রসেস। রিসার্চ প্রসেসটা কি দেখেন, research problem and establish research objective. Research a problem and hypothesis. Research an objective. Determine the sources of information for the research objective. Explore the cost benefits of the research effort. Gather related data from significant resource analyze রিসার্চ প্রসেস দেখেন ছয়টা স্টেপ আছে, একটা আমি রাত্রে একদিকে কাঁথায় শুয়ে বাংলায় কাঁথায় শুয়ে আমি সরি ফর দ্য ইন্টারাপশন। দেখেন দ্য রিসার্চ প্রসেস মেইনলি দেয়ার আর কি ছয়টা স্টেপস আছে। ছয়টা স্টেপসের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে ডিফাইন দ্য রিসার্চ প্রবলেম এন্ড এস্টাবলিশ রিসার্চ অবজেক্টিভস। প্রথমে আপনাকে ডিফাইন করতে হবে যে আমার রিসার্চ প্রবলেমটা কি। আমি দেখতে চাচ্ছি, হয়তো আমি দেখতে পারি কনজিউমার স্যাটিসফ্যাকশন দেখতে পারি, ব্র্যান্ড ভ্যালু অ্যানালাইজ করতে পারি, তাই না, অনেক ধরনের কিন্তু রিসার্চ এরিয়াস আছে, ঠিক কি না। তার মানে দেখেন ফার্স্ট অফ অল বলতেছে যে ফার্স্ট অফ অল ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ কনজিউমার স্যাটিসফ্যাকশন, যে অ্যাকচুয়ালি কনজিউমাররা স্যাটিসফাইড কি না। অথবা আপনি দেখতে পারেন যে প্রোডাক্টের ডিমান্ড আপনি দেখতে পারেন অ্যানালাইজ করার জন্য, যে এই প্রোডাক্টের ডিমান্ড কি মার্কেটে আছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু আপনি কি করতে পারেন, অ্যানালাইজ করে দেখতে পারেন। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ডিফাইন দ্য রিসার্চ প্রবলেম। প্রবলেমটা কি সেটাকে বুঝতে হবে। প্রবলেমটা ডিফাইন করার পরে, প্রবলেমটা জানার পরে আপনাকে কি করতে হবে, রিসার্চ অবজেক্টিভসটা বের করতে হবে। ওই যে ইয়াতে করছিলেন না, খেয়াল আছে, বিজনেস রিসার্চে করছেন না, ওইটারই আরো মোর স্পেসিফিক ভার্সন হচ্ছে মার্কেটিং রিসার্চ। বুঝা যাচ্ছে? প্রথমেই আপনাকে যেটা করতে হবে, প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাই, কি সমস্যার সমাধান দিতে চাই, কিসের সলিউশন বের করব, এক্সিস্টিং সমস্যাটা কি, সেই সমস্যার উপরে বেস করে আপনাকে কি করতে হবে, রিসার্চ অবজেক্টিভস বের করতে হবে যে আপনার কি উদ্দেশ্য, কি এই সমস্যাটা কি কি সমাধান আপনি বের করতে চান, এর কি ফাইন্ডিংস আছে। স্যার আগেরবার তো আমরা ছিলাম যে হাইপোথিসিস ডেভেলপ করতাম ওই জায়গায়, আর ওইটা তো একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে হতো। এখন আমার যদি একটা প্রোডাক্ট আছে, ফার্স্টে যদি এটা ওয়ালটন হয়, যে আমি ওয়ালটনের প্রোডাক্ট কাতারে পাঠাবো কিনা, সেই ক্ষেত্রে আমার রিসার্চের প্রবলেমটা কি হবে, বা এটার ওয়ালটনের কাতার প্রোডাক্ট আপনি পাঠাবেন কিনা, ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে ওয়ালটনের অ্যাকচুয়াল ডিমান্ড আছে কিনা কাতারে। ঠিক আছে, ওয়ালটনের কত প্রোডাক্ট আগে আপনাকে বুঝতে হবে যে ওয়ালটন ক্যাটাগরির এই ধরনের প্রোডাক্ট কি কাতারে স্পেসিফিক ডিমান্ড আছে কিনা, মানুষ এই ধরনের প্রোডাক্ট ইউজ করে কিনা। যদি দেখেন যে না সাফিশিয়েন্ট মানে ডিমান্ড আছে, মানুষ এই ধরনের প্রোডাক্ট অলরেডি ইউজ করছে, দেয়ার ইজ অলরেডি অ্যান এক্সিস্টিং মার্কেট।
অথবা আপনি কনজিউমারের পারসেপশন বোঝার চেষ্টা করবেন এই ধরনের প্রোডাক্ট যদি আমি আনি তাহলে কি আপনারা এই ধরনের প্রোডাক্ট কিনবেন কিনা। সেক্ষেত্রে প্রবলেম স্টেটমেন্টটা কি হবে যে মানে ওয়ালটন সিমিলার ক্যাটাগরির ডিভাইস ওখানে ডিমান্ড আছে। হ্যাঁ, ডিমান্ড আছে কিনা, কনজিউমার উইল প্রেফার দিস কাইন্ড অফ প্রোডাক্ট। প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনাকে দিয়ে বুঝতে হবে যে এই ধরনের প্রোডাক্টের কাস্টমারকে অ্যাকচুয়ালি whether they will buy or not, বুঝতে পারছেন। তারপর ডিটারমাইন দ্য সোর্সেস অফ ইনফরমেশন টু ফুলফিল দ্য রিসার্চ অবজেক্টিভস। তাহলে যে রিসার্চ অবজেক্টিভসটা যেটা হলো সেটা ফুলফিল করার জন্য কি করতে হবে, you have to determine all the information, তাই না, যে কি কি ইনফরমেশন আছে। তার মানে ইনফরমেশনগুলো কোথা থেকে পাবেন, ওই যে যারা মানুষ আছে বা রেসপন্ডেন্ট আছে তাদের কাছ থেকে নেবেন। they will provide you with the information যে আমার কি কি ধরনের ইনফরমেশন লাগবে, তার আপনি কোশ্চেনয়ার করতে পারেন, ইন্টারভিউ নিতে পারেন, তাই না, বিভিন্ন রিপোর্টস থেকে দেখতে পারেন, সার্ভে করতে পারেন, সেভারাল অপশনস। কনসিডার দ্য কস্ট এন্ড বেনিফিটস অফ দ্য রিসার্চ এফর্ট। এটাকে আপনার চিন্তা করতে হবে, যেমন মানে আমার এই ইনফরমেশন কালেকশনের জন্য বা এই মার্কেটিং রিসার্চ করার ক্ষেত্রে কি পরিমাণ কস্ট হবে এবং এটার এগেইনস্টে আমি কি ধরনের বেনিফিটস পাচ্ছি। The amount of effort that I'm going to put in, ওটা আমাকে কি ধরনের রিটার্ন দেবে, তাই না, সেটা কস্ট এন্ড বেনিফিট একটা অ্যানালাইসিস আপনাকে করতে হবে। বুঝা যাচ্ছে? করার পরে গ্যাদার দ্য রিলেভেন্ট ডেটা ফ্রম সেকেন্ডারি অর কনসিডার দ্য কস্ট এন্ড বেনিফিটস অফ দ্য রিসার্চ এফর্ট। আপনি যে মার্কেটিং রিসার্চটা করবেন এটা করার ক্ষেত্রে সময় দিবেন, তাই না, এটা কস্ট আছে না, কস্ট কি কি আছে, অনেকগুলো কস্ট আছে, টাইম, এফর্ট, মানি, সবই তো দেওয়া লাগবে, সময় দিতে হবে, টাকা দিতে হবে, এফর্ট দিতে হবে, শ্রম দিতে হবে, এগুলো একটা কস্ট আছে না। এই কস্ট থেকে এসে রিটার্নটা রিটার্নটা হচ্ছে এটাই যে আমি যদি এই ইনফরমেশনের কারণে আমি যদি বিজনেস না করি তাহলে আমার এত টাকা ইনভেস্টমেন্ট বেঁচে যাবে। আর যদি আমি প্রপার ওয়েতে জেনে বিজনেস করতে পারি আমার প্রফিট হওয়ার চান্স হাই প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন বিষয়টা, যে আপনি এফর্টটা দিবেন বেসড অন কস্ট এন্ড বেনিফিট অ্যানালাইসিস, যে আমার মানে খরচ কি, আমার কি কি কস্ট যাচ্ছে এবং এটার এগেইনস্টে আমি লাভ কি পাচ্ছি। লাভ হলে আমার ইনভেস্টমেন্টটা সেফ হবে যদি মানে এই ধরনের প্রোডাক্ট না চলে, আর যদি চলে তাহলে তো প্রফিট হওয়ার পসিবিলিটিস। তারপরে বলবো গ্যাদার দ্য রিলেভেন্ট ডেটা ফ্রম সেকেন্ডারি অর প্রাইমারি সোর্সেস অর বোথ। তার মানে কি বলবো, রিলেভেন্ট ডেটা কালেক্ট করতে হলো কোথা থেকে, সেকেন্ডারি এন্ড প্রাইমারি সোর্সেস থেকে। সেকেন্ডারি এন্ড প্রাইমারি তো আপনাদেরকে পড়িয়েছিলাম, খেয়াল আছে। সেকেন্ডারি সোর্সেস হচ্ছে যেটা অলরেডি অন্য রিসার্চাররা বা অন্য কোনো পারপাসে কালেক্ট করা হয়ে থাকে, তাই না, নট ফর ইওর স্পেসিফিক পারপাস। আর প্রাইমারি ডেটা যেটা হচ্ছে অনলি ফর ইওর পারপাস, আপনি যেটা কালেক্ট করে থাকেন ফার্স্ট হ্যান্ড ডেটা, সেটা শুধুই আপনার জন্য কালেক্ট করা, রাইট। অ্যানালাইজ, ইন্টারপ্রেট এন্ড সামারাইজ দ্য রেজাল্টস। এই যে ডাটাটা কালেক্ট করলেন সেটা অ্যানালাইজ করবেন, ইন্টারপ্রেট করবেন এন্ড সামারাইজ করবেন, এন্ড ফাইনালি ইফেক্টিভলি কমিউনিকেট দ্য রেজাল্টস টু ডিসিশন মেকারস। এই যে অ্যানালাইজ পাইলেন, এখন এটা কাকে কমিউনিকেট করবেন, এটা আপনার অর্গানাইজেশনের ডিসিশন মেক করবে। এই প্রোডাক্টটা আপনি কাতারে নেবেন কি নেবেন না, বা কাতারে লঞ্চ করবেন কি করবেন না, তাদের কাছে দিবেন। তারা উইল বেসড অন দ্যাট রিপোর্ট দে উইল মেক দ্য ডিসিশন। এই যে রেজাল্টটা যে তাদের কাছে দিলেন সেটার উপর ডিপেন্ড করে দে উইল মেক দ্য ডিসিশন। সো আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চের ক্ষেত্রে যাই, মেইনলি দেয়ার আর মেনি 6 স্টেপস, আ বিগ ডিফারেন্ট ফ্রম দ্য বিজনেস রিসার্চ আমরা যেটা করেছি। দেয়ার আর 6 স্টেপস: প্রবলেম এবং রিসার্চ অবজেক্টিভস ডিফাইন করা, তারপরে সোর্সেস অফ ইনফরমেশন মানে কালেক্ট করা টু ফুলফিল ইওর রিসার্চ অবজেক্টিভস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, তারপর বিভিন্ন সোর্সেস থেকে প্রাইমারি সেকেন্ডারি থেকে ডেটা কালেক্ট করা, এন্ড ফাইনালি interpret and summarize those results, and finally effectively communicate them to the people, business, I mean top management who will make the decision. বুঝা গিয়েছে? আচ্ছা, এবার আসলে একটু ডিটেইলসে আমরা দেখি প্রত্যেকটা জিনিসই কি বলতেছে। ডিফাইনিং দ্য প্রবলেম এন্ড এস্টাবলিশিং রিসার্চ অবজেক্টিভস, ঠিক আছে। কি বললো, the major difficulty here is converting a series of often ambiguous business problems into tightly drawn and achievable research objectives. মেজর প্রবলেমটা কোথায়, অনেক আমরা কিন্তু ইনফরমেশন কি অনেক ওভারলোড না। আপনি এখন নেটে যান, খুঁজতে যান ইনফরমেশন, থাউজেন্ডস অফ ইনফরমেশন আপনি পাবেন। আপনি যে স্পেসিফিক ব্যাপারটা নিয়ে কথা বললেন যে আমি কাতারে একটা ফ্রিজ বা আমি ওয়াটার প্রোডাক্ট লঞ্চ করব, এন্ড কাতারে আপনি খুঁজতে গেলে পাবেন না কি কত ধরনের ইলেকট্রনিক্স কোম্পানি আছে, কারা কারা আছে, তাদের রেভিনিউ কি ধরনের কাস্টমারের কাছে সেল করে, কি প্রোডাক্ট সেল করে, কি থাউজেন্ডস অফ ইনফরমেশন না। ইনফরমেশন কিন্তু কি হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে। তাই এখান থেকে বুঝতে হবে যে এই ডাটাগুলো কোনগুলো আমার জন্য দরকার এবং কোনগুলো আমার জন্য কাজে আসবে, which will be required মানে required for me and which will be essential for me to make decision. তো এই যে সবগুলো ডাটাকে নিয়ে একত্রিত করে টাইটলি ডন রিসার্চ অবজেক্টিভস বের করা ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং।
ইটস এ চ্যালেঞ্জিং টাস্ক, চাইলে মন চাইলে এত সহজ না বিষয়টা, ইট টেকস টাইম এন্ড এফর্ট, ঠিক আছে। তারপরে বলছে রিসার্চার্স অফেন এমবার্ক অন দ্য রিসার্চ প্রসেস উইথ অনলি আ ভেগ গ্রাস্প অফ দ্য টোটাল প্রবলেম। অনেক সময় হয় তারা যে মার্কেটে যে অ্যানালাইসিসটা করে একটা ভেগ টাস্ক, মানে আনক্লিয়ার, পুরোপুরি তাদের ধারণাটা থাকে না। অনেক সময় হয় না, আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা ভাবতেছি আসলে বিষয়টা কিন্তু তা না বা এমন না, বুঝা যাচ্ছে? দ্য সিচুয়েশন মাইট বি কি ডিফারেন্ট, বুঝতে পারছেন? তার মানে রিসার্চার্স যে অনেক সময় দেখা যায় তারা একটা খুব স্বল্প ধারণা নিয়ে তারা কোনো একটা কাজ শুরু করে দেয়, এবং কাজ করতে গিয়ে তারা দেখে যে তারা যা ভাবছিল, তাদের যে চিন্তা ভাবনাটা ছিল, দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, যেটা খুবই স্বল্প ধারণা, সেই ধরনের সমস্যা হয়। তারপরে বলছে আদার ডিফিকাল্টিজ স্টেম ফ্রম ফেলিয়ার্স টু এস্টাবলিশ প্রবলেম লিমিটস ব্রড এনাফ টু ইনক্লুড অল রিলেভেন্ট ভ্যারিয়েবলস। অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের যে প্রবলেমটা এবং রিসার্চ অবজেক্টিভসটা আমরা ডিফাইন করি, সেটা করার ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক মানে ন্যারো ডাউন করে ফেলি, মানে আমরা পুরোপুরি জিনিসটা চিন্তা করতে পারি না। ওভারঅল যে সিচুয়েশনটা আছে এই জিনিসটা নিয়ে আসলে আমাদের মাথায় চিন্তাটা আসে না, আমরা খুব সাধারণ একটা বিষয়, ছোট্ট একটা বিষয় নিয়ে হয়তো অকুপাইড হয়ে যাই। বাট এটার যে আরো বড় অনেক বিষয় আছে চিন্তা করা, সেটা অনেক সময় আমরা গ্রাস্প করতে পারি না টু গেট অল দ্য রিলেভেন্ট ডিটেইলস, বুঝা যাচ্ছে? সো ইনফরমেশন অন এ গ্রেটার রেঞ্জ, নাকি শরীর খারাপ, নাকি আপনার কি শরীর খারাপ? একটু মাথা ঘুরতেছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি বলছে, আদার তারপরে দেখেন ইনফরমেশন অন আ ফার গ্রেটার রেঞ্জ অফ ফ্যাক্টরস ইজ নেসেসারি টু অফসেট দ্য আনফ্যামিলিয়ার কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফরেন মার্কেট। তাহলে সবসময় আমাদেরকে বুঝতে হবে যে কোনো ধরনের আমরা যে অন্য দেশে অনেক বেশি ইনফরমেশন লাগবে, কারণ যখনই আপনি যখন একটা ভিন্ন নতুন জায়গায় যান, আপনি কি করেন সেটার ব্যাপারে আদ্যপ্রান্ত যা আছে, সাধারণত আপনি একটা দেশে ঘুরতে গেলে, আপনি একটা দেশে ধরেন ইন্ডিয়া যাবেন ঘুরতে, সেখানে এখন জানার চেষ্টা করেন না ওখানে কি অবস্থা, কেমন চলে, কোথায় হোটেল পাওয়া যাবে, কোথায় থাকবো, কি খাবো, কি অবস্থা পরিস্থিতি, জিনিসপত্রের দাম কেমন, চলাফেরা কেমন, সিকিউরিটি কেমন, অনেক কিছু জানার চেষ্টা করেন না। তো সেম একইভাবে আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন বা একটা ওই আরেকটা দেশে যখন আপনি অপারেট করতে যাবেন, সেখানে কিন্তু আপনি চেষ্টা করবেন অ্যাজ মেনি ইনফরমেশন অ্যাজ পসিবল, যত বেশি ইনফরমেশন কালেক্ট করা যায়, দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ। কিন্তু প্রবলেম হচ্ছে ওইটাই যে মানে ইনফরমেশন ওভারলোড হয়ে গেছে, এক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট ওইটা বের করা এটাও একটা সমস্যা। আবার অনেক সময় একদম ন্যারো ডাউন খুব নিতেছেন না, এটাও একটা সমস্যা। তার মানে আপনাকে চেকটা করতে হবে অ্যাজ অ্যাকুরেট রিলায়েবল ইনফরমেশন, যেটা আপনার জন্য রিলেভেন্ট, সেই জিনিসটাকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? ওইটা বের করা কি কোনো মানে কোনো থিওরি নেই? হ্যাঁ, এটাই থিওরি, যে করতেছেন কিভাবে বের করা যায়। মানে টুলস এই টুলস বলতে মানে এটাই আর কি, আপনি যখন কাজ করতে থাকবেন একটা জিনিস নিয়ে কাজ করতে করতে আলটিমেটলি তখন দেখবেন যে অটোমেটিক আপনি এক্সেল টুলস বানিয়েছেন। হ্যাঁ, ওইটা আপনি নিজেই বুঝতে পারবেন। দেখেন হিউম্যান তো বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এই ভাস্ট ডাটার ভিতরে কোনটা আমার লাগবে, কোনটা হিউম্যানই বুঝতে কনসিডার পারে, করা উচিত। হিউম্যানই বুঝতে পারে, কারণ আমরা যে প্রোগ্রামিং গুলো করি, যে এআই কে বানাইছে, অটোমেটিক্যালি হইছে, না। হিউম্যানই তো বানাইছে। তো হিউম্যানই তো বুঝছে যে এখান থেকে ডেটা এক্সট্রাক্ট করার জন্য আমাকে কোন সফটওয়্যারটা বানাইতে হবে, যে সফটওয়্যারটা আমার এখান থেকে আমি যা চাই সেই জিনিসটা আমাকে দিয়ে দিবে। তো হিউম্যান বুঝলো না কিভাবে? হিউম্যান বুঝেই তো এআই কে বানাইছে, অন্য কেউ বানাইছে? হিউম্যানই তো বানাইছে, তাই না? হিউম্যান বানানোতেই তো আপনি আমি এখন এক্সট্রাক্ট করতে পারছি, তারাই তো নিডটা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আমাদের কি দরকার। গুগল ওয়াজ নট সাফিশিয়েন্ট এনাফ, আমাদেরকে আরো এক্সাক্ট লাগবে, একদম টু দি পয়েন্ট অ্যাকুরেট ডেটা দিয়ে দিবে, বুঝতে পারছেন বিষয়টা? সেটাই তো আমি বলতেছিলাম। এখন আপনার দিতে পারবেন। প্রবলেমস অফ আরো আস্তে আস্তে ডেভেলপ হবে, আমি তো মাত্র শুরু, মানে রেভলিউশন শুরু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেভলিউশন শুরু হয়েছে, তাই না? এটা আরো ডেভেলপ হবে না, দিন বাই দিন। গুগল বার্ড চলে আসছে, গুগলে এখন যেরকম গুগল ওদের এআই প্ল্যাটফর্ম নিয়ে আসছে, বার্ড, গুগল বার্ড পার্ট অনেক ভুল দিয়েছে। এখনো তো ওরকম হয় না, হচ্ছে, ট্রায়াল এন্ড এরর হচ্ছে। চ্যাট জিবি এখন পর্যন্ত বেটা অন্য তুলনায় এখন উই নেভার নো কি বেটার হয়ে যাবে, ঠিক আছে। এখন তো মাত্র শুরু, ট্রায়াল এন্ড এরর করতে করতে স্টিল পিপল আর ওয়ার্কিং। এখন তো যারা যেসব মার্কেটের অনলাইনে আছে তারা যদি এআই তে ভালো মতো এক্সপার্ট হয়ে যায় আর এই অ্যানালিটিকের ক্ষমতা যদি ভালো মতো থাকে, এই মার্কেটাররা অ্যাটলিস্ট 20 বছর সার্ভাইভ করতে পারে আরামসে, চোখ বন্ধ করে। এই তো হ্যাঁ, তার মানে নেক্সট রেভলিউশন হবে, তাই না? দেখেন প্রবলেমস অফ অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউজ অফ সেকেন্ডারি ডেটা। আমরা এই যে নেটে যাব, বিভিন্ন ইন্ডাস্ট্রি রিপোর্টে যাব, বিভিন্ন এইসব ডেটাগুলো কোথা থেকে নিব অ্যাকচুয়ালি আমরা, we are going to collect it from সেকেন্ডারি সোর্সেস, ঠিক কি না? তো সেকেন্ডারি সোর্সেস থেকে হলে আমার সেকেন্ডারি সোর্সেসগুলো সর্টিং টু মাচ ডেটা, এটা একটা অলওয়েজ চ্যালেঞ্জ। আপনি আইদার ইনফরমেশন ওভারলোড হয়ে যাচ্ছে, ওখান থেকে এক্সট্রাক্ট করে আনা যেগুলো আমার জন্য রিলেভেন্ট, এটা একটা চ্যালেঞ্জ, তাই না?
যেরকম আপনি গুগলে সার্চ দিলে থাউজেন্ডস অফ ইনফরমেশন আসে না। সো এআই মেনলি কি করতেছে, আপনাকে ওই এক্সট্রাকশনের কাজটা করতেছে। আগে যে ডেটা ছিল হিউজ ডেটাবেস থেকে আপনি আগে যে জিনিসটা ম্যানুয়ালি খুঁজে খুঁজে করতেন প্রত্যেকটা লিংকে যে ওইটা এখন এআই কি করতেছে, আপনাকে আর ওই টাইমটা ওয়েস্ট করতে হবে না, ও নিজে ওখান থেকে সার্চ করে আপনার দিয়ে অ্যাকুরেট করার চেষ্টা করতেছে। জিনিসটা কিন্তু তাই, গুগলের কাজটাই এখন আপনি যেটা ম্যানুয়ালি করতেন আগে খুঁজে খুঁজে লিংকে যে ও এখন ওটা কি করতেছে, আপনাকে একদম রেডিমেড প্রোভাইড করতেছে। বুঝা যাচ্ছে বিষয়টা? তার মানে এটা কিন্তু একটা অলওয়েজ চ্যালেঞ্জ। Available data may not have the level of reliability necessary for confident decision making for many users. এখন আপনি যে ডেটাটা পেলেন সেটা আউটডেটেড হয়ে যেতে পারে বা অন্য কারো পারপাসে কালেক্ট করছেন সেটা হতে পারে। তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে আমার জন্য রিলেভেন্ট হলো না জিনিসটা। সো যদি রিলেভেন্ট বা রিলায়েবল না হয় তাহলে কি আমার জন্য ডিসিশন মেকিং হেল্প করবে? এটা করবে না। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার যে ডেটাটা আছে সেটা কি, এটা রিলায়েবিলিটি কতটুকু, নির্ভরযোগ্যতাটা কতটুকু, নির্ভরযোগ্য কিনা, এটা কি আদৌ এখনো কি ভ্যালিডেট করে কিনা, তাই না? অনেক সময় আসে না, এটা অনেক আগে পুরান ডেটা, তো পুরান জিনিসকে এখন আমার এখনকার এই জায়গায় তো এখন এটা কাজে দিবে না সেরকম। Comparability of data can even be a problem when the best commercial research firms collect data across countries and managers are well advised to query their vendors about this problem. এটা একটা হয় যে কম্পেয়ার করা ডেটা, আমি এই দেশ থেকে একটা ডাটা কালেক্ট করলাম, মালয়েশিয়া থেকে একটা করলাম, সিঙ্গাপুর থেকে একটা করলাম, থাইল্যান্ড থেকে করলাম। এখন বেস্ট রিসার্চটা কি করলো, সব দেশ থেকে কালেক্ট করলো, করার পরে এখন কম্পেয়ার করাটা কিন্তু অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায়। ওই যে ডাটা যারা কালেক্ট করলো তারা হয়তো অনেক ভালো, কিন্তু এখন এদের মধ্যে এক একজনের অ্যান্সার আসতেছে এক এক রকম, ডিফারেন্ট অ্যান্সার আসতেছে। তখন আপনি আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যে কারটা পিক করবেন। সবাই তো ভালো, সবাই ডেটা প্রোভাইড করছে, এখন কার অ্যান্সারটা পিক করবো, কোনটা বেশি রিলায়েবল বা রিলেভেন্ট? বুঝা যাচ্ছে? আচ্ছা, তারপর দেখেন শর্টকামিংস ফেসড বাই ফরেন মার্কেটস। ফরেন মার্কেটসে কি কি ধরনের শর্টকামিংস ফেস করে দেখেন। ফার্স্ট অফ অল বলছে কি আপনার অ্যাভেলেবিলিটি। সাধারণত অ্যাভেলেবিলিটিটা একটা কি, অ্যাভেলেবিলিটি ইজ অ্যান ইস্যু, যে আমার ডেটাটা কি অ্যাভেলেবল কিনা। ঠিক আছে, আমার ফার্স্ট অফ অল জিনিসটা কি হইতে হবে, যে ফরেন মার্কেট থেকে যে ইনফরমেশন বা যে ডেটাটা আমি কালেক্ট করব সেটা অ্যাভেলেবল কিনা, রেডিলি অ্যাভেলেবল কিনা। অনেক সময় অনেক ডেটা কিন্তু রেডিলি অ্যাভেলেবল থাকে না। তথ্য যে অনেক সময় কি আছে, রেডি কি সব ইনফরমেশন পাওয়া যায় না। আপনি কোন একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি বা আপনি ইনফরমেশন দিবেন, এখন দেখা গেল আপনি ওই দেশের সিটিজেন না, সিটিজেন না হলে আপনি ওইখানে অ্যাক্সেসই পাবেন না, কতটা বুঝছেন? তার মানে অ্যাভেলেবিলিটি কিন্তু একটা ইস্যু ফরেন মার্কেট থেকে যত ডেটা কালেক্ট করবে। তারপরে হচ্ছে যে রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতা। এই যে ডেটা যে পাইলাম এটা কি আসলেই আমার জন্য কাজে আসবে কিনা বা নির্ভরযোগ্য কিনা, এটা কি রিলাই করা যায় কিনা, এই ডেটার উপর নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমাকে রাইট রেজাল্ট দিবে কিনা, এটা একটা বড় ইস্যু, রিলায়েবল। তারপর হচ্ছে অথেন্টিসিটি। অথেন্টিসিটিটা ইম্পর্টেন্ট, যে কোথা থেকে আমি এটা পাচ্ছি। ঠিক আছে, এখন অনেক তো নামে বেনামে অনেক ইনফরমেশন সোর্সেস থাকতে পারে না। এখন এই জিনিসটা অথেন্টিক কিনা, অরিজিনাল কিনা, আমরা বলি না এটা অরিজিনাল না নকল। সো এটাকে বুঝতে হবে যে অথেন্টিসিটিটা কি, আমি অরিজিনাল সোর্স থেকে পাচ্ছি নাকি নকল সোর্স থেকে একটা আমাকে ইনফরমেশন দিয়ে দিল। বুঝা গেছে? অথেন্টিসিটি এন্ড রিলায়েবিলিটি দুইটাই ইম্পর্টেন্ট। আমি অরিজিনাল সোর্স থেকে পাইলাম কিনা এবং এটা নির্ভরযোগ্য কিনা, তাই না? এন্ড ফাইনালি কম্পেয়ার করা যাচ্ছে কিনা, আমি যেসব সোর্স থেকে ডেটা পাইলাম এবং এটার উপরে বেস করে যে রেজাল্টটা আসবে সেটা কি একজন আরেকজনের সাথে কম্পেয়ার করা যাচ্ছে কিনা, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করা যায় কিনা। বুঝা যাচ্ছে বিষয়টা? তারপরে দেখেন কি বলতেছে, ভ্যালিডেটিং সেকেন্ডারি ডেটা। ভ্যালিডেটিং সেকেন্ডারি ডেটাতে কি বললো, সেকেন্ডারি ডেটাকে আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারি। সেকেন্ডারি ডেটা আমরা কি করেছিলাম, যে এটা অন্য কোনো পারপাসে অন্য কেউ হয়তো কালেক্ট করেছে, নট নেসেসারিলি স্পেসিফিক টু মাই পারপাস। তার মানে অন্য কোনো পারপাসে অন্য কোনো রিজনে অন্য কোনো রিসার্চার বা যেই হোক কোম্পানিটা কালেক্ট করেছে। তাহলে the following question should be asked to effectively judge the reliability of secondary sources. এই কোশ্চেনগুলো আমাদেরকে, এই কোশ্চেনের অ্যানসারগুলো যদি আমরা বের করতে পারি তাহলে we can assess the reliability of the information that we have got from secondary sources. তাহলে আমরা সেকেন্ডারি সোর্সেস থেকে যে ইনফরমেশনগুলো পেয়েছি বা তথ্যগুলো পেয়েছি সেটা রিলায়েবিলিটি জাজ করতে পারবো যদি এই কোশ্চেনের অ্যানসারগুলো পাওয়া যায়। কি কি আছে দেখেন, হু কালেক্টেড দ্য ডেটা। ফার্স্ট অফ অল, যে কে আসলে এই ডাটাটা কালেক্ট করছে, এবং would there be any reason for purposely
misrepresenting the facts. এই ডাটাটা কে কালেক্ট করেছে এবং এটার পিছনে কি কোনো রিজনস আছে কিনা, যে মাইট বি সাম রিজনস ইচ্ছাকৃতভাবে এটাকে মিসরিপ্রেজেন্ট করলো, যে মানে যা দেখানোর কথা ছিল সেটা দেখায় না, ইচ্ছাকৃতভাবে এটাকে কি করছে, ম্যানিপুলেট করছে। বুঝছেন বিষয়টা? সো এরকম কোনো কিছু আছে কিনা, এরকম কিছু যদি না থাকে তার মানে ফার্স্ট কোশ্চেনের অ্যানসারটা আমরা দিলাম যে হ্যাঁ এরকম যদি না কিছু না থাকে তাহলে ইটস ওকে। তার মানে সেকেন্ডারি ডেটাকে আমরা কি করতে পারি, ফার্স্ট কোশ্চেনের অ্যানসারটা যদি নো হয় তাহলে রিলায়েবল একটা ইয়েস পেলাম। ফর হোয়াট পারপসেস ওয়্যার দ্য ডেটা কালেক্টেড, কি কারণে করছিল, এখন যে পারপসটা করেছিল ওই পারপসটা কি আমার পারপসের সাথে রিলেভেন্ট কিনা বা আমার পারপসের সাথে যায় কিনা, একই ভাবে ওই সেম ডেটাটাকে আমি আমার পারপসে ইউজ করতে পারবো কিনা, বুঝা যাচ্ছে? এবং এটার সাথে টাইমের একটা ইস্যু থাকে যে কত বছর আগে কালেক্ট করা হয়েছে, সো ওই টাইমটাকে আমার সাথে যাচ্ছে কিনা। যদি মনে হয় হ্যাঁ, তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া অ্যানসার পেয়ে গেল যে আমি করতে পারলাম। থার্ড কি বলছে দেখেন, হাউ ওয়ার দ্য ডেটা কালেক্টেড, ডেটাটা যে কালেকশন করেছিল কিভাবে করা হয়েছে, কি ধরনের মেথডোলজি। এখন ধরেন আমি যখন একটা পার্সোনাল ইন্টারভিউ নেই, আপনাকে যদি আমি পার্সোনাল ইন্টারভিউ নেই, আমাকে এখানে ইনফরমেশন পাওয়ার অনেক স্কোপস আছে না, এখানে কিন্তু ডিপ ইনফরমেশন পাওয়া সম্ভব। যেটা যদি আমি আপনাকে শুধু একটা কোশ্চেনার দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কি পাওয়া সম্ভব না। সম্ভব একটা কোশ্চেনার দিলে ওই সেট অ্যানসারের মধ্যে আপনি একটা অ্যানসার করবেন, মানে অ্যানসারটা এটার মধ্যে আছে, देयर इज আ সেট একটা হিসেবে। বাট আপনি যখন মানে আমি যখন একটা পার্সোনাল ইন্টারভিউ নিচ্ছি বা কোয়ালিটেটিভ রিসার্চ করছি, দ্যাট ইজ মোর সাবজেক্টিভ, আপনি আপনার একদম মনের কথাটাও বলতে পারবেন। আর এমনি হলে আমি কি করব, আমি আপনাকে 5টা অপশন দিয়ে দেব, এই 5টা অপশনের মধ্যে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। বুঝা যাচ্ছে বিষয়টা? সো এই জিনিসটা কি মেথডোলজি ইউজ করা আছে, মেথডোলজি ইজ ইম্পর্টেন্ট। এন্ড ফাইনালি বলছে আর দ্য ডেটা ইন্টারনালি কনসিস্টেন্ট এন্ড লজিক্যাল ইন লাইট অফ known data sources or market factors। তার মানে এই যে ডেটাগুলো কালেক্ট করতেছে এগুলো ইন্টারনালি কনসিস্টেন্ট কিনা, একজন আরেকজনের সাথে রিলেটেড কিনা, এন্ড লজিক্যাল ইন লাইট অফ known data sources or market factors, মানে আমি যা যা ডেটা আমি জানি আছে বা আদার অন্যান্য যে মার্কেট ফ্যাক্টরস আছে সেগুলোর সাথে রিলেট করলে আমার এই জিনিসগুলো কনসিস্টেন্ট কিনা। বুঝা যাচ্ছে? এই কনসিস্টেন্সি থাকা লাগবে। এবার আসেন গ্যাদারিং কি বললো, প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটা আমরা কি করেছিলাম, প্রাইমারি ডেটা আমরা কি করলাম, প্রাইমারি ডেটা কি ছিল আমাদের, যেটা আমি যে ডেটাটা আমি আমার পারপাসের জন্য, আমি সোল পারপাস সোলি ফর মাইসেলফ, আমার নিজস্ব পারপাসের জন্য আমি কালেক্ট করে থাকি, ফার্স্ট হ্যান্ড ডেটা যেটাকে বলা হয়, তাই না? ডেটা কালেক্টেড স্পেসিফিক্যালি ফর দ্য পার্টিকুলার রিসার্চ প্রজেক্ট এট হ্যান্ড, আমি যে বিষয়টা নিয়ে রিসার্চ করতেছি সেটার জন্যই শুধু কালেক্ট করা হয়েছে, দ্যাট উইল বি কল্ড অ্যাজ মাই কি প্রাইমারি ডেটা, রাইট? আচ্ছা, এবার দেখেন what are the sources, কি সোর্সেস আছে। সেলস রিপ্রেজেন্টেটিভস আছে যারা মার্কেটে কাজ করতেছে, বিভিন্ন বিপণন কাজ করে, সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা কি প্রতিনিয়ত কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, দোকানদারদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তারা কি সঠিক তথ্যটা তুলে ধরে আনতে পারবে না, কারণ তাদের কাছে কি দোকানদার অনেক ধরনের কমপ্লেইন্স জানায়, অনেক ধরনের ইনফরমেশন দেয়, জানা কাস্টমার কি চায়, কাস্টমার কি পছন্দ করে, কোন জিনিসটা কাস্টমার বেশি পারচেজ করে, কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্টটা বেশি চলে, এটা কি সেলস রিপ্রেজেন্টেটিভরাই তো বের করে আনতে পারে, তাই না? ঠিক কি না? যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলে এই ক্যাটাগরি, সেক্ষেত্রে কিন্তু তাহলে এই একটা সোর্স হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ, যারা আপনার পণ্যটাকে বিক্রি করে থাকে সাধারণত। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর, যারা আপনি হোলসেলার বা ডিস্ট্রিবিউটর যারা আপনার প্রোডাক্টটাকে স্টক করতেছে এবং মার্কেটে সেটাকে কি করতেছে, ডিস্ট্রিবিউট করতেছে, তারাও কিন্তু জানতে পারে, কারণ তারা কাদের কাছে ডিস্ট্রিবিউট করে, রিটেইলারদের কাছ থেকে, এবং তারা কিন্তু তথ্যটা পাওয়া সম্ভব যে রিটেইলার কোন প্রোডাক্টটা বেশি চলতেছে, কোন সময়টা চাহিদা বেশি থাকে, এইটার তুলনায় অন্যান্য কি প্রোডাক্ট আরো বেশি চলতেছে বা কি কি সুযোগ সুবিধা আছে, সব তথ্য কিন্তু ডিস্ট্রিবিউটর আপনাকে দিতে পারে, ইনক্লুডিং ইওর সেলস রিপ্রেজেন্টেটিভস। এর মাঝখানে যদি কোনো মিডলম্যান থাকে, মিডলম্যান অনেক সময় থাকে না, ব্রোকারসরা থাকে, ব্রোকারসরা শুনছেন বাংলা ভাষায় কি মানে তারা বলে, কিন্তু আসলে ব্রোকারস তো আছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সব জায়গায় কিন্তু কমিশন বেসড বিজনেস হয় বা ব্রোকারি হয়, ব্রোকারেজ হাউস আছে, ব্রোকারেজ ফার্ম আছে, যারা স্যার অ্যাফিলিয়েশন তারাও তো স্যার এরকমই করেছে, অ্যাফিলিয়েশন ব্রোকারেজ করে, তো তাদের কাছ থেকে ওই মিডলম্যানদের কাছ থেকে কিন্তু আপনি you can get information regarding your customers, markets and other information. And finally হচ্ছে যে কারা আপনার direct customer, যারা হচ্ছে আপনার ফাইনাল কনজিউমার্স বা direct customers, যাদের কাছ থেকে you can get all the data। বুঝা যাচ্ছে? তারা সবচেয়ে ভালো ইনফরমেশন আপনাকে দিতে পারবে, because they are the final consumers, because তারাই হচ্ছে প্রোডাক্টটা কিনতেছে এবং ব্যবহার করছে, তাই না? অথবা কিনছে কাস্টমারও হতে পারে।
তারপর দেখেন টাইপস অফ মার্কেটিং রিসার্চের মধ্যে কি কি পড়াশোনা আমরা দুইটা খেলা আছে বলেন তো কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ কি বলে কোনটা ডিফারেন্স কি বলেন শিখাইছিলাম ক্লাসে কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে যেখানে হচ্ছে আমার মানে নিউমেরিক ফিগার নিয়ে কাজ করবো কোয়ালিটেটিভ হচ্ছে যে যেখানে হচ্ছে যে মানে শুধু স্টেটমেন্ট দিয়ে কাজ করবো ব্যাপারটা ঠিক এমনও না জিনিসটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে মেইনলি বেসড অন ফ্যাক্টস এন্ড ফিগার্স নাম্বারস ঠিক আছে a large number of respondents are asked to reply either verbally or in writing to structured questions মানে একটা structured questionে একটা সেট কোশ্চেনে যার বাইরে আপনি যেতে পারবেন না using a specific response format such as yes no or to select a response from a set of choices মানে আমি আপনাকে একটা structured question দেব যেখানে সেট অফ চয়েসেস থাকবে ওই অল্টারনেটিভস গুলো থেকে আপনাকে কি করতে হবে চুজ করতে হবে যেটার বাইরে কিন্তু আপনি যেতে পারতেছেন না কথাটা বুঝতেছেন জিনিসটা কি ফ্যাক্টস এন্ড ফিগারস গুলো ফিক্সড এর মধ্যে আপনাকে যে কোনো একটা অ্যানসার করতে হবে নাম্বারস আর অলরেডি देयर এখানে কিন্তু আপনি আপনার মনোভাব কি মোর লাইক অবজেক্টিভ ইন টার্মস অবজেক্টিভ বলে না অবজেক্টিভ পোরশন না অবজেক্টিভে কি থাকে যে থাকে জাস্ট ওগুলাই চুজ করতে হয় আর সাবজেক্টিভে কি করতে পারেন সাবজেক্টিভে আপনি কিন্তু আপনার নিজস্ব ওপিনিয়ন মতামত প্রকাশ করার একটা অপশন থাকে আপনি আপনার নিজের মতো করে জিনিসটাকে সাজাতে পারেন নিজের মতো করে ভাবটা প্রকাশ করতে পারেন বা লিখতে পারেন ঠিক কি না সো দ্যাট হিয়ার কামস quantitative research is more like objective in terms আর qualitative research is like more subjective বুঝা যাচ্ছে সাবজেক্টিভ কেন দেখেন কি বললো questions are asked they are almost always open ended or in depth এই কথাটা মনে রাখবেন open ended and in depth আমি এখন বললাম যে আপনার কেমন লাগছে কথাটা বুঝুন এখন আপনার কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং সো হাউ আর ইউ ফিলিং এর পর এখন কিন্তু আপনি অনেকগুলো কথা বলতে পারেন যে স্যার আমার ভালো লাগতেছে না এটার সাথে মাথা ব্যথা রাতে ঘুম হয় নাই কয়দিন ধরে স্যার মনটা খারাপ এটার সাথে অনেকগুলো রিলেশন কিন্তু আপনি যোগ করতে পারছেন এখন আমি আরেকটা কোশ্চেন সেম কোশ্চেনটা যদি আমি করি হাউ আর ইউ ফিলিং গুড ব্যাড নট সো ওয়েল কোয়ান্টিটেটিভ মানে আমি আপনাকে একটা সেট অপশন দিয়ে দিলাম এর বাইরে কিন্তু হাউ আর ইউ ফিলিং গুড ব্যাড নট সো ওয়েল বা হোয়াটএভার নিউট্রাল মানে ভালো লাগছে না খারাপ লাগছে না গুড ব্যাড নিউট্রাল বা মানে ভালো লাগতেছে না খারাপ অনেক সময় হয় না মানে বুঝতেছি না ভালো লাগতেছে না খারাপ লাগতেছে অনেক সময় কেমন থাকে না এরকম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট নো মানে আই ডোন্ট নো সো এরকম হলো যে আপনার কেমন লাগতেছে গুড ব্যাড অর নিউট্রাল তখন কিন্তু আপনি এর অপশনের বাইরে যাওয়ার কোনো কিন্তু পসিবিলিটি নাই আছে ইউ ক্যানট গো আউট দ্যাট ইয়া তাহলে এটা কি এটা হচ্ছে যে মোর কোয়ান্টিটেটিভ একটা ফিক্সড অবজেক্টিভ টার্মস তাই না এটার বাইরে একটা বেসড অন নাম্বারস ফ্যাক্টস এন্ড ফিগারস whereas কোয়ালিটেটিভ হচ্ছে মোর ওপেন এন্ডেড এন্ড ইন ডেপথ এখানে কি আপনি কিন্তু আরো কি অনেক ইউজফুল ইনফরমেশন পাওয়া সম্ভব ঠিক আছে and unstructured responses ওখানে কি ছিল structured questions and structured responses by specific responses but whereas এখানে কিন্তু unstructured আপনি যা ইচ্ছা আপনার যেটা মনে হয় আপনি কিন্তু বলতে পারবেন including storytelling that reflects the person's thoughts and feelings or the subject are short আপনি কি ভাবতেছেন কি মনে করতেছেন সবগুলো এখানে বলা সম্ভব তারপরে দেখেন কি বলছে কোয়ালিটেটিভ রিসার্চের ইউজেস গুলো কি আমরা একটু দেখি কোয়ালিটেটিভ রিসার্চ সাধারণত কিসে কিসে ব্যবহার হয় used in international marketing research to formulate and define a problem more clearly and determine relevant questions to be examined in subsequent research তাহলে কি বলবো ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চে ব্যবহার হয়ে থাকে টু ফর্মুলেট এন্ড ডিফাইন আ প্রবলেম ওই যে আমরা ফার্স্ট বলছিলাম না 6টা স্টেপ দেখছিলাম কি কি 6টা স্টেপ দেখছিলাম না তাহলে আমাদের প্রাইমারি ডেটা কেন লাগে ফার্স্ট অফ অল কোয়ালিটেটিভ রিসার্চ কেন লাগে এই প্রবলেমটাকে ডিফাইন করা এবং আমাদের রিসার্চ অবজেক্টিভসটাকে ডিফাইন করার ক্ষেত্রে রাইট এই কয়টা জিনিসের কারণে কিন্তু আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ লাগে সো এবং এটার উপরে বেস করে এই যে আমার কোশ্চেনস গুলো কি হবে সেটা আমাকে আইডেন্টিফাই করা তার মানে ফর্মুলেট আ মার্কেট রিসার্চ প্রবলেম as well as relevant questions to be examined in subsequent research used to stimulate ad message ideas where interest centers on gaining an understanding of a market rather than quantifying
relevant aspects. তাহলে কি বললো? Used to stimulate add message. মানে অ্যাড মেসেজটাকে স্টিমুলেট করার জন্য কি ধরনের অ্যাড মেসেজ নিয়ে গেলে কাস্টমার ওই জিনিসটাকে সাদরে গ্রহণ করবে এবং উইল বি ইন্টারেস্টেড টু মাই প্রোডাক্ট অর সার্ভিস। তো সেই জিনিসটা বোঝার জন্য কিন্তু আমাদের কোয়ালিটেটিভ ইউজ করা হয়। যে এখন আপনি বসে আছেন, আপনি কি ধরনের অ্যাড দেখতে পছন্দ করেন? আপনি কি মোবাইল অ্যাড দেখতে পছন্দ করেন, নাকি আপনি যখন লেজারে টিভি দেখেন, টিভি দেখার মাঝখানে ফাঁকে ফাঁকে যে অ্যাডগুলো দেয় ওগুলো দেখতে পছন্দ করেন? অনেকে কিন্তু বিরক্ত বোধ হয় যে টিভি একটা প্রোগ্রাম দেখতেছেন, এর মাঝখানে বারবার অ্যাড দিচ্ছে। এর চেয়ে রাদার আমি আমার মোবাইলে অনেক সময় কিন্তু আমরা বিরক্ত বোধ করি না, করি? করি না কিন্তু করি। মোবাইলে অ্যাড অনেক সময় আমরা দেখি না, বসে আছি কিছু করার নাই দেখতেছি, আমাদের কিন্তু বিরক্ত লাগে না। অনেক 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 আছে যে আনওয়ান্টেড অনেক কিছু কিন্তু দেখি, প্রয়োজন নাই দেখতে চাই না, বাট নিউজ ফিডে আসতেছে দেখতেছি, তাই? তো সেটা বুঝতে হবে যে কি কে কেমন কোন সময় কি ধরনের অ্যাড দেখতে চায়, তাই না? ওই যে মার্কেটিং বুস্টিং করে কার কাছে কি ধরনের কি অ্যাড যাবে সেটা ডিপেন্ড করে না। আচ্ছা, হেল্পফুল ইন রিভিলিং দ্য ইমপ্যাক্ট অফ সোশিও কালচারাল ফ্যাক্টরস অন বিহেভিয়ার প্যাটার্নস। এই কোয়ালিটেটিভ রিসার্চটা হেল্প করে সোশিও কালচারাল ফ্যাক্টর, সামাজিক যে দিকগুলো আছে সেটা বোঝার জন্য কিন্তু আপনি কিন্তু সেট কোশ্চেন দিয়ে বুঝতে পারবেন না। রাদার যদি আমি আপনাকে ওপেন এন্ডেড কোশ্চেন দেই, একটা মানে ওপেন এন্ডেড মানে আপনার চিন্তা থেকে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন, সেই ক্ষেত্রে সোশিও কালচারাল ফ্যাক্টরস বোঝার জন্য এবং বিহেভিয়ার প্যাটার্ন বোঝার জন্য কিন্তু অনেক হেল্পফুল আমাদের এই কোয়ালিটেটিভ রিসার্চটা। বুঝতে পারছেন বিষয়টা? কারণ দেখেন এখন এক একজনে, আপনারা যে তিনজন আছেন এখানে, সবাই কি সেম ভাবে বিহেভ করবেন একই সিচুয়েশনে? ধরেন এখন বিল্ডিং এ আগুন লেগে গেল, কেউ হয়তো প্যানিক করে ফেলবে, আমি কি করবো, অস্থির হয়ে যায় হয়তো, মানে কি রেখে। আবার অনেকে থাকবে কাম থাকবে পুরো, যে ঠান্ডা মাথায় কি করা যায় এটা একটা সলিউশন বের করা। কেউ আছে প্যানিক হয়ে বিল্ডিং থেকে লাফিয়ে দিয়ে দিল, হয় না? দেখছি তো নিজের সামনে, সেটাই তো বললাম, পাশে বিল্ডিং এ হয়েছিল। আবার কেউ আছে যে না, এটা এখান থেকে বের হওয়ার পথটাকে মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করা, কারণ যখন প্যানিক হয়ে যায় তখন কিন্তু আপনার চিন্তা শক্তি হ্রাস করে, ঠিক না? তার মানে এক একটা পার্সন কিন্তু এক একভাবে বিহেভ করে। তার মানে যখন আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন, তার মানে ডেফিনেটলি তাদের কালচারগত দিকভাবে তাদের বিহেভিয়ার প্যাটার্নসটা কি ডিফারেন্ট হবে। তো সেটা আরো ভালোভাবে বোঝা যাবে তাদের সাথে যদি আমি ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারি। বোঝা যাচ্ছে বিষয়টা? এন্ড ফাইনালি তারপরে বলতেছে হেল্পফুল ইন ডেভেলপিং রিসার্চ হাইপোথিসিস। রিসার্চ হাইপোথিসিস ডেভেলপ করার ক্ষেত্রে দ্যাট ক্যান বি টেস্টেড ইন সাবসিকুয়েন্ট স্টাডিজ ডিজাইন টু কোয়ান্টিফাই দ্য কনসেপ্টস এন্ড রিলেভেন্ট রিলেশনশিপ আনকভার্ড ইন কোয়ালিটেটিভ ডেটা কালেকশন। তার মানে রিসার্চ হাইপোথিসিস ডেভেলপ করার ক্ষেত্রে হেল্প করে এবং টেস্ট করার ক্ষেত্রে যেগুলো নাকি সাধারণত কোয়ান্টিফাই করা যায় না, যেসব কনসেপ্টগুলো আমরা যেগুলো নাম্বারসে বা ফ্যাক্টস এন্ড ফিগারসে আনতে পারবো না, এবং রিলেভেন্ট রিলেশনশিপস বের করার ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা নেক্সট পেজ 17 নম্বর স্লাইড থেকে শুরু করব, প্রবলেমস অফ গ্যাদারিং প্রাইমারি ডেটা। হ্যাঁ, সেটা আমরা একটু দেখে রাখলাম। হ্যাঁ, 17, ঠিক আছে, একটু লিখে রাখেন। হ্যাঁ, 17 নম্বর স্লাইড থেকে আমরা শুরু করব, লিখে রাখেন তো আপনি। সি ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ, What is that? ঘুম তো তোদের বাসায় ঘুমাবো।